নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা মধ্যমা। মতিনুদ্দিন সাহেবকে কেন জানি কেউ পছন্দ করে না। অফিসের লোকজন পছন্দ করে না, বাড়ির লোকজনও পছন্দ করে না। এর কি কারণ মতিন সাহেব জানেন না। প্রায় তার ইচ্ছা করে পরিচিত কাউকে জিজ্ঞেস করেন, আচ্ছা, আপনি আমাকে পছন্দ করেন না কেন? জিজ্ঞেস করা হয় না, তার লজ্জা লাগে। মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, থাক, কি হবে জিজ্ঞেস করে। তার স্ত্রীকে অবশ্যই একদিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন। নাস্তা খেতে খেতে অন্যদিকে তাকিয়ে বললেন, একটা কথা, তুমি আমাকে পছন্দ করো না কেন? মতিন সাহেবের স্ত্রী রাহেলা বেগম তীক্ষ্ণ গলায় বললেন, তুমি কি বললে? না, কিছু বলিনি। পছন্দের কথা কি যেন একটা বললে? মানে জানতে চাচ্ছিলাম তুমি আমাকে পছন্দ করো কিনা। তোমার কি ভীমরুতি হয়ে গেল নাকি? আজে বাজে কথা জিজ্ঞেস করছো। আর করব না। তার স্ত্রী যে তাকে দু চক্ষে দেখতে পারে না, তা মতিন সাহেব জানেন। তিনি থাকেন একা একটা ঘরে। সেই ঘরটাও বাড়ির সবচেয়ে খারাপ ঘর। আলো বাতাস ঢোকে না বললেই হয়। দিনের বেলায় বাতি জ্বালিয়ে রাখতে হয়। হঠাৎ দেশের বাড়ি থেকে কোনো মেহমান চলে এলে সেই ঘরটাও তাকে ছেড়ে দিতে হয়। তখন কোথায় শোবেন তাই সমস্যা হয়ে দাঁড়ায়। বড় ছেলের ঘরটা সুন্দর, খাটটাও বড়, অনায়াসে দুজনে শোয়া যায়। কিন্তু শোয়া সম্ভব না, বড় ছেলে বিরক্ত হয়। ছোট দুই মেয়ে এক ঘরে শোয়, সেখানে জায়গা নেই। তিনি খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত বসার ঘরের সোফায় ঘুমোতে যান। এমন ঘটনা প্রায়ই ঘটে। গত পুজোর ছুটিতে বাসার সবাই ঠিক করলো দল বেঁধে কক্সবাজার যাবে। তাকে অবশ্যই কেউ বলল না। তিনি খাবার টেবিলে আলোচনা শুনলেন। সব খরচ দিচ্ছে তার বড় ছেলে, ব্যবসায় তার ভালো লাভ হয়েছে। কিছু খরচ করতে চায়। সে হাসি মুখে বলল, এখান থেকে একটা মাইক্রোবাস ভাড়া করে মাইক্রোবাসে যাব। নিজেদের কন্ট্রোলে একটা গাড়ি থাকার খুব সুবিধা। ধরো, কক্সবাজার থেকে টেকনাফ যেতে ইচ্ছা করলো, হুট করে চলে গেলাম। মেজো মেয়ে নিতু বলল, কিন্তু ভাইয়া, ট্রেন জার্নির আলাদা মজা। একটা পুরো কামরা রিজার্ভ করে যাই। গাড়ি তুমি কক্সবাজারে ভাড়া করো, ওখানে ভাড়া পাওয়া যায় না। ছোট মেয়ে বলল, আমার প্লেনে যেতে ইচ্ছা করছে ভাইয়া। ঢাকা থেকে চিটাগং পর্যন্ত ট্রেনে, সেখান থেকে প্লেনে কক্সবাজার। এই সব আলোচনা শুনতে তার খুব আনন্দ হচ্ছিল। অবশ্যই তিনি আলোচনায় অংশগ্রহণ করলেন না, কারণ তিনি জানেন তিনি কিছু বলতে গেলেই রাহেলা বলবেন, চুপ করো তো, তুমি জানো কি। মতিন সাহেব কিছু বললেন না ঠিকই, কিন্তু জোগাড় যন্ত্র করে রাখলেন। কাপড় চোপড় ধুয়ে ইস্ত্রি করিয়ে রাখলেন। অফিসের বড় সাহেবকে বললেন, আমার কয়েকদিন ছুটি লাগবে স্যার, পরিবারের সবাই কক্সবাজার যাচ্ছি। বড় সাহেব বললেন, হঠাৎ কক্সবাজার, ব্যাপার কি? বাচ্চারা ধরল বেড়াতে যাবে। আমি বললাম, ঠিক আছে চলো, ওদের আনন্দের জন্য যাওয়া। অবশ্যই আমি নিজেও কোনোদিন সমুদ্র দেখিনি, ভাবলাম দেখেই আসি। বলতে বলতে আনন্দে তার চোখে পানি এসে গেল। বড় সাহেব 7 দিনের ছুটি মঞ্জুর করলেন। কক্সবাজার রওনা হওয়ার আগের দিন রাহেলা এসে বললেন, আমরা সবাই কক্সবাজার যাচ্ছি জানো তো। তোমার তো আবার কোনো হুঁশ থাকে না, ঘরে কি আলোচনা হয় তাও জানো না। কাল রওনা হচ্ছি, মাইক্রোবাসে যাচ্ছি, বাস চলে আসবে ভোর 6টায়।
মতিন সাহেব হাসি মুখে বললেন, জানি, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি। অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছি। আর্নড লিভ। রাহিলা অবাক হয়ে বললেন, তোমাকে ছুটি নিতে কে বলল? আগ বাড়িয়ে যে একটা কাজ করো, রাগে গা জ্বলে যায়। আমি কি বাসা খালি রেখে যাব নাকি? রোজ চুরি হচ্ছে। তুমি থাকবে এখানে। আচ্ছা। ফ্রিজে 1 সপ্তাহের মতো গোস্ত রান্না করে রাখা হয়েছে। 4টে কাল ফুটিয়ে নেবে। পারবে না? পারবো। শোয়ার আগে সব ঘর বন্ধ হয়েছে কিনা ভালো করে দেখবে। তোমার উপর কোনো দায়িত্ব দিলেও তো নিশ্চিন্ত হতে পারি না। এই জাতীয় ব্যাপার যে শুধু বাড়িতে ঘটে তাই না, অফিসেও নিয়মিত ঘটে। তাদের অফিসের এক সহকর্মী কোনো এক সিনেমায় ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছে। নায়িকার খুব জ্বর। ডাক্তার জ্বর দেখে বললেন, হুম, জ্বর 103, পেশেন্টকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। নায়িকা তখন কাতর গলায় বলে, আমি বাঁচতে চাই না ডাক্তার, মৃত্যুই আমার জন্য ভালো। পৃথিবীর এ আলো হাওয়া, এ আনন্দ আমি সহ্য করতে পারছি না। ডাক্তার তখন বলেন, ছি, এমন কথা বলবেন না। এইটুকুই পার্ট, তবু তো সিনেমার পার্ট। পরিচিত একজন সিনেমায় পাঠ করছে, এটা দেখাও আনন্দ। যে পাঠ করছে সে বলল, বৃহস্পতিবার সে সবার জন্য পাস নিয়ে আসবে। অফিসের শেষে সবাই তার বাসায় চা খেয়ে সন্ধ্যাবেলায় একসঙ্গে ছবি দেখতে যাবে। মতিন সাহেব খুব আগ্রহ নিয়ে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতে লাগলেন। ছবি ঘরে অনেক দিন ছবি দেখা হয় না। ছবি দেখা হবে। তাছাড়া দলবল নিয়ে ছবি দেখার আনন্দও আছে। উত্তেজনায় বৃহস্পতিবার তিনি অফিসের কাজটাও ঠিকমতো করতে পারলেন না। ছুটির পর সবাই একসঙ্গে বেরোচ্ছে। সিনেমার ডাক্তার অভিনেতা মতিন সাহেবকে আড়ালে ডেকে নিয়ে বললেন, একটা ভুল হয়ে গেছে, 13টা পাস এনেছি, এখন দেখি মানুষ 14 জন। কি করা যায় বলুন তো? মতিন সাহেব কিছু বললেন না। তার খুব যেতে ইচ্ছা করছে, নিজে থেকে বলতে ইচ্ছা করছে না, আপনারা যান, আমি থাকি। শুনুন মতিন সাহেব, আপনি বরং থাকুন, আপনাকে পরে পাস এনে দেব। আর ছবিও খুব বাজে বাজে, পুরো ছবি দেখলে হলের মধ্যে বমি করে দেবেন, না দেখাই ভালো। মতিন সাহেব বললেন, আচ্ছা। মনে কিছু করলেন না তো আবার? জি না। বাসা পর্যন্ত চলুন, একসঙ্গে চা খাই, অসুবিধা নেই তো? জি না। শেষ পর্যন্ত বাসায় যাওয়া হলো না। একটা জিপ জোগাড় হয়েছিল, সেই জিপে সবার জায়গা হলো, মতিন সাহেবের হলো না। মতিন সাহেব, আপনি বরং একটা রিক্সা নিয়ে চলে আসুন। ঠিকানা লিখে দিচ্ছি, মালিবাগ চৌধুরী পাড়া। অসুবিধা হবে না তো? জি না। ঠিকানা নিয়ে তিনি রিকশা করে মালিবাগে নামলেন। বাসা খুঁজে পেলেন না, কারণ ঠিকানায় সবই দেওয়া আছে, বাসার নাম্বার দেওয়া নেই। মতিন সাহেবের একবার ক্ষীণ সন্দেহ হলো, ইচ্ছা করেই বাসার নাম্বার দেয়নি। পর মুহূর্তেই সেই সন্দেহ তিনি ঝেড়ে ফেলে দিলেন। তা কি করে হয়? সন্ধ্যা না মেলানো পর্যন্ত তিনি প্রাণপণ চেষ্টা করলেন বাড়ি খুঁজে বের করার। পারলেন না। দীর্ঘ 30 বছর চাকরির পর তিনি রিটায়ার করবেন। জুনিয়র অফিসার হিসেবে ঢুকেছিলেন, রিটায়ার করলেন সিনিয়র অফিসার হিসেবে। 30 বছরে একটি মাত্র প্রমোশন। বর্তমান অফিসের জেনারেল ম্যানেজার তাঁরই সঙ্গে চাকরিতে ঢুকেছিলেন, এখন তাকে স্যার ডাকতে হয়। মতিন সাহেবের লজ্জা লজ্জা করে। উপায় কি? রিটায়ার করার উপলক্ষে অফিসে বিদায় সভার আয়োজন করা হলো। অফিস শেষে বেলা 5:30টায় সভা হবে। মতিন সাহেব কি বলবেন সব ভেবে রেখেছেন। ভেবে রাখা কথা সব বলতে পারবেন কিনা তা জানেন না।
হয়তো চোখে পানি এসে যাবে, গলা ধরে যাবে। বিকেল 5টা বাজতেই তিনি হল ঘরে বসে রইলেন। আশ্চর্য, তিনি একা, একটি লোকও নেই। 6টা পর্যন্ত একা একাই বসে রইলেন। লক্ষ্য করলেন অফিসের লোকজন একে একে চলে যাচ্ছে, এদিকে কেউ উঁকিও মারছে না। সন্ধ্যা 6:30টায় জিএম অফিস থেকে বেরোনোর সময় বিস্মিত হয়ে বললেন, আরে মতিন সাহেব, আপনি বসে আছেন কেন? মতিন সাহেব ইতস্তত করে বললেন, বিদায় সভা হবে এই জন্য। আজ তো হবে না, আজ আমি ব্যস্ত, এই জন্য ক্যান্সেল করে দিয়েছি। আপনি নোটিশ পাননি? জি না। আরে বলেন কি! আচ্ছা, বাড়ি চলে যান, পরে এক সময় ফেয়ারওয়েল হবে, আপনাকে খবর দেওয়া হবে। জি আচ্ছা স্যার। চাকরি জীবন শেষ হয়ে অবসর জীবন শুরু, এই ভেবে মতিন সাহেব 1 কেজি সন্দেশ কিনে ফেললেন। হেঁটে বাড়ি ফিরলেন। সন্ধ্যার দিকে হাঁটতে তার ভালো লাগে। বাড়ি ফিরে তার বিস্ময়ের সীমা রইল না। বাড়ি খালি, জনপ্রাণী নেই, আসবাবপত্র নেই, সব ধুধু করছে। রোগা একটা ছেলে বালতি ভর্তি পানি দিয়ে মেঝে মুছছে। মতিন সাহেব বললেন, ওরা কোথায়? ছেলেটি বলল, কারা? এই বাড়িতে যারা থাকতো। বাড়ি সাইরা নতুন বাড়িতে গেছে। কোথায় গেছে? আমি কেমনে কই? বাড়িওয়ালার কাছে খোঁজ নিয়ে জানলাম তারা পল্লবীতে বাড়ি কিনেছে, বড় বাড়ি। সে বাড়ির ঠিকানা তিনি জানেন না। অনেক যন্ত্রণা করে রাত 10টায় পল্লবীর বাড়িতে তিনি উপস্থিত। রাহেলা খড়খড়ে গলায় বললেন, এতক্ষণে তোমার সময় হলো? আজ বাড়ি বদল হচ্ছে, কোথায় সকাল সকাল ফিরবে, সাহায্য করবে, আর তুমি কিনা উদয় হয়েছ মাঝরাতে। বাড়ি বদল করছো জানতাম না, তুমি আমাকে কিছু বলনি। সবকিছু তোমাকে জানিয়ে আর অনুমতি নিয়ে করতে হবে? না, তা না, মানে আমি জানতাম না যে বাড়ি বদল করছো। রোজ এই নিয়ে কথা হচ্ছে, জিনিসপত্র বাঁধা-ছাঁধা হচ্ছে, আর তুমি বলছো তুমি জানো না? কিছু তো বলনি। আর কিভাবে বলবো? মাইক ভাড়া করে বলতে হবে? নতুন বাড়ির ঠিকানাও জানতাম না, খুব যন্ত্রণা করে ঠিকানা বের করেছি। যন্ত্রণা করে ঠিকানা বের করতে হয়েছে? কি এমন যন্ত্রণা করেছো শুনি? হাতে ওটা কি? সন্দেশ। সন্দেশ কিনলে কেন? এমনি কিনলাম। জানো এই বাড়িতে মিষ্টি কেউ খায় না, তারপরও কিনে আনলে? কি মনে করে? ভুল হয়ে গেছে। নতুন বাসায় মতিন সাহেবের ঘর হলো ছাদের চিলেকোঠায়। এই ঘরটা আগের চেয়েও ছোট, তবে প্রচুর আলো বাতাস। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো সময় ছাদে আসা যায়। রাতে কোনো কারণে তার ঘুম ভাঙলেই তিনি ছাদে এসে বসে থাকেন। তারা ভরা আকাশের দিকে তাকিয়ে ভাবেন, কেন সবাই তাকে এত অপছন্দ করে? তিনি কি মানুষটা খারাপ? তা তো না, কখনো কোনো অন্যায় করেছেন বলে তো মনে পড়ে না। সৎভাবে থেকেছেন, সৎ জীবনযাপন করেছেন। তাহলে কি তার চেহারা খারাপ? কিংবা চেহারাটা এমন যে দেখলেই সবার রাগ লাগে? তাও বোধ হয় না। আয়নায় তিনি দীর্ঘ সময় নিজেকে দেখেছেন। একবার না, অনেকবার দেখেছেন। খারাপ বলে তো মনে হয় না। তাছাড়া চেহারা কি খুব বড় ব্যাপার? কত কুৎসিত দর্শন মানুষ পৃথিবীতে আছে, তাদের প্রতি কত ভালোবাসা সবাই দেখায়। তাদের অফিসেই তো একজন আছেন, পরিমলবাবু। আগুনে পুড়ে মুখের একটা দিক ঝলসে গেছে, বাঁ চোখটা নষ্ট, তাকালে শিউরে উঠতে হয়। অথচ সবার মুখে পরিমলদা পরিমলদা। অফিসের পিকনিক হবে, ব্যবস্থা করবে পরিমলদা। নাটক দেখতে যাবে, ডাকো পরিমলদাকে।
তাহলে ব্যাপারটা কি? তিনি খানিকটা বোকা বলেই কি সবাই তাকে এড়িয়ে চলে? বোকাদের কেউ পছন্দ করে না, কিন্তু তিনি কি সত্যিই বোকা? কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে। কাকে জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করার মতো কোনো বন্ধু তার নেই। কাজেই তিনি গভীর রাতে ছাদে বসে আকাশের তারা গোনেন। দিনের বেলাটা তার অবশ্য খুব ভালো কাটে। সকালে নাস্তা শেষ করেই বের হয়ে পড়েন। 11টা পর্যন্ত হাঁটাহাঁটি করেন। বাচ্চাদের স্কুলগুলির সামনে দাঁড়ান। এক এক দিন এক এক স্কুল। ছোট ছোট বাচ্চারা হইচই করে স্কুলে ঢোকে। তার দেখতে বড় ভালো লাগে। 11টার দিকে রোদ কড়া হয়ে গেলে ঘুরতে ভালো লাগে না। কোনো এক পার্কে চলে যান। দুপুরটা কাটে পার্কের বেঞ্চিতে শুয়ে শুয়ে। দুপুরের খাবার তিনি পার্কেই খান। এক ছটাক বাদাম, এক গ্লাস পানি আর এক কাপ চা। কোনো কোনো দিন দুটো সিঙাড়া, একটা কলা। সবই পার্কে পাওয়া যায়। দুপুরে তিনি যে বাড়িতে খেতে যান না, এ নিয়ে কেউ তাকে কখনো কিছু বলে না। রোদ একটু কমে গেলে বেলা 4টার দিকে তিনি আবার ঘুরতে বের হন। বাসায় ফিরে যান সন্ধ্যার দিকে। এই হচ্ছে মতিন সাহেবের রুটিন। বাসায় ফিরে জিজ্ঞেস করেন অফিস থেকে কোনো চিঠি এসেছে কিনা। বিদায় সবার খবরের জন্য তিনি এখনো মনে মনে অপেক্ষা করেন। এক রোববারের কথা, চৈত্র মাস। ঝাঁঝালো রোদ উঠেছে। মতিন সাহেব যথারীতি রমনা পার্কে উপস্থিত হয়েছেন। পছন্দসই একটা বেঞ্চ বের করে লম্বা হয়ে শুয়েছেন। আকাশ ঘন নীল। আকাশের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ কেমন যেন হলো। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মৃদু অথচ তীক্ষ্ণ ঝাঁকুনি অনুভব করলেন। পেটের নাড়িভুড়ি মনে হলো হঠাৎ এক পাক দিয়েছে। মুখ ভর্তি হয়ে গেল লালায়। চোখের সামনে তীব্র নীল আলো ঝলসে উঠল। তিনি চোখ বন্ধ করে 3বার বললেন, ইয়া মাবুদ, ইয়া মাবুদ, ইয়া মাবুদ। চোখ খুললেন প্রায় সঙ্গে সঙ্গেই। যা দেখলেন তার জন্য তার কোনো রকম মানসিক প্রস্তুতি ছিল না। তিনি দেখলেন তার চারপাশে 6-7টা শিশু, বয়স 7 থেকে 12-র মধ্যে। প্রতিটি শিশুর মুখ এত সুন্দর যে মনে হয় যেন তুলি দিয়ে আঁকা। গায়ের রং গোলাপি, পাতলা ঠোঁট, গা লাল রঙের, চোখের পল্লব দীর্ঘ, চোখগুলো বড় বড়, সেই চোখে মুগ্ধ বিস্ময়। মতিন সাহেব চোখ মেলতেই সবগুলো বাচ্চা একসঙ্গে কলকল করে উঠল। তারা কথা বলছে, অতি বিচিত্র কোনো ভাষায় কথা বলছে। সেই বিচিত্র ভাষার এক বর্ণও তিনি বুঝতে পারছেন না। তারা কথা বলছে অতি মিষ্টি সুরে, খানিকটা টেনে টেনে। এক একটা বাক্য বলার পর তারা বাঁ হাত চোখের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। এইটা বোধহয় এদের কথা বলার ভঙ্গি। এরা যে মানব শিশু এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোথাকার মানব শিশু? এদের পোশাকও অতি বিচিত্র। সবারই গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা পোশাক, যার রং কোনো স্থায়ী রং নয়, ক্ষণে ক্ষণে তা বদলাচ্ছে। মতিন সাহেব চোখ বন্ধ করে ফেললেন। বাচ্চাদের কলকল শব্দ সঙ্গে সঙ্গে থেমে গেল। চারদিক পুরোপুরি নিঃশব্দ। এই ধরনের নীরবতা সহ্য করাও মুশকিল। মতিন সাহেব চোখ মেললেন। সঙ্গে সঙ্গে বাচ্চারা আবার কলকল শুরু করলো। এরা সবাই উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে। ব্যাপার কি ঘটছে কিছুই বোঝা যাচ্ছে না। মতিন সাহেব ঠান্ডা মাথায় পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, যদিও এই অবস্থায় মাথা ঠান্ডা রাখা মুশকিল। তিনি শুয়েছিলেন সিমেন্টের বেঞ্চে। এখন তিনি শুয়ে আছেন ঘাসের ওপর। ঘাসগুলো অবশ্য অন্যরকম, সবুজ নয়, হালকা নীল। ঘাসের পাতা সুতোর মতো সূক্ষ্ম।
সিমেন্টের বেঞ্চে যখন শুয়েছিলেন তখন সূর্য ছিল মাথার উপর। এখন কোনো সূর্য নেই। তিনি সূর্যের খোঁজে এদিক ওদিক তাকালেন। বাচ্চারাও তার মতো এদিক ওদিক দেখছে। তিনি হাতের ইশারায় বললেন, সূর্যটা কোথায়? বাচ্চারা কিছু বুঝতে পারল বলে মনে হলো না। তারাও অবিকল তার মতো হাতের ইশারা করল। এরা যেন একদল পুতুল। তিনি যা করবেন এরাও তাই করবে। মতিন সাহেব বললেন, তোমরা কারা? এরা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর সবাই একসঙ্গে মিষ্টি করে বলল, তোমরা কারা? এর মানে কি? কি হচ্ছে এসব? তিনি কোথায়? আগে রমনা পার্কে শুয়েছিলেন। এখন যেখানে আছেন এটাও মনে হয় কোনো পার্ক। তবে একটা গাছও চিনতে পারছেন না। অচেনা সব গাছ। তবে বড় গাছ না, সবই লতানো গাছ। পাতাগুলির বেশিরভাগই গোলাকার। প্রতিটি গাছ ফুলে ভর্তি। ফুলের রং নীল এবং বেগুনি মেশানো। চৈত্র মাসের ঝাঁঝালো রোদ নেই, তবু চারদিক আলো হয়ে আছে। যে বাচ্চা কটি তাকে ঘিরে আছে তাদের কারোর পায়ে জুতো নেই। এত সুন্দর পোশাক, কিন্তু এরা দাঁড়িয়ে আছে খালি পায়ে। মতিন সাহেব ক্ষীণ গলায় বললেন, আমি কিছুই বুঝতে পারছি না। সবকটা বাচ্চা আগের মতো একসঙ্গে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। মতিন সাহেব বুঝতে পারছেন পুরো জায়গাটাই বিরাট একটা বাগান। এত বড় বাগানে এই কটি মাত্র শিশু, আর কেউ নেই। এরা গোল হয়ে তাকে ঘিরে আছে। তাদের মুখ হাসি হাসি, চোখে মুগ্ধ বিস্ময়। এরা তাকে দেখে কি ভাবছে? কোনো জন্তু যে দেখতে মানুষের মতো? এরকম হলে ছুটে গিয়ে বড় কাউকে নিয়ে আসা উচিত। তা তারা করছে না। কিংবা কে জানে, হয়তো করেছে। তাদের ভেতর থেকে কেউ গেছে বড়দের খবর দিতে। এরা অপেক্ষা করছে। তবে এরা খুব যে ভয় পাচ্ছে তা না। ভয় পেলে এত কাছে দাঁড়িয়ে থাকতো না, দূর থেকে দেখত। চোখে চোখ পড়া মাত্র চোখ নামিয়ে নিত। মতিন সাহেব অপেক্ষা করতে লাগলো। আসুক, বড় কেউ আসুক। তার খিদে পেয়ে গেল। আজ ভোরে তিনি নাস্তা না খেয়ে বের হয়েছেন। দুপুরেও কিছু খাননি। ২-৬ বাদাম কিনেছিলেন। সেই বাদামের ঠোঁয়া হাতে আছে। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে একটা বাদাম ভেঙে মুখে দিলেন। সবাই কৌতূহলী চোখে তাকে দেখছে। পলকহীন চোখে তাকিয়ে আছে। মতিনুদ্দিন ঠোঙাটি ওদের দিকে এগিয়ে দিয়ে বললেন, খাও বাদাম। ঝাল মরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার আর তার কথা শুনে সবাই একসঙ্গে কথা বলে উঠল না। কেউ বাদামও নিল না। শুধু একজন একটু এগিয়ে এসে ঠোঙা থেকে বাদাম নিল। খোসা ছাড়িয়ে ভয়ে ভয়ে মুখে দিল। সে এত ভয় পাচ্ছিল যে তার হাত পা রীতিমতো কাঁপছে। অন্য বাচ্চাগুলি শঙ্কিত চোখে তার দিকে তাকিয়ে আছে। মতিন সাহেব ভেবে পেলেন না এরা এত ভয় পাচ্ছে কেন। বাদাম কি তারা আগে কখনো দেখেনি? যে সাহস করে বাদাম খেয়েছে তার দিকে তাকিয়ে মতিন সাহেব বললেন, আমার নাম মতিউদ্দিন। এই জায়গাটা কোথায় আমি কিছুই বুঝতে পারছি না। বাচ্চাগুলো এবারও ঠিক আগের মতো করল। তিনি যা বললেন তারাও তাই বলল। তবে এবার একটু ব্যতিক্রম হলো। কথা শেষ হওয়া মাত্র তারা সরে গেল, অনেকটা দূরে সরে গেল। যে ছেলেটি বাদাম খেয়েছে শুধু সেই দাঁড়িয়ে রইল। মতিন সাহেব ৩ জন বয়স্ক মানুষকে তার দিকে এগিয়ে আসতে দেখলেন। এদের ভিতর ২ জন পুরুষ, ১ জন মহিলা।
তাদের প্রত্যেকের হাতেই অদ্ভুত দর্শন কিছু যন্ত্রপাতি। যন্ত্রগুলো থেকে মৌমাছির পাখা নাড়ার শব্দের মতো শব্দ আসছে। বয়স্ক মানুষ তিনটির চোখে মুখে গভীর বিস্ময়। মতিন সাহেব উঠে দাঁড়ালেন, বিনীত গলায় বললেন, স্যার, আমি কিছু বুঝতে পারছি না। এই জায়গাটা কি তাও জানি না, এখানে কি করে আসলাম তাও জানি না। যদি অপরাধ করে থাকি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করি। মতিন সাহেব দু হাত জড়ো করলেন। বয়স্ক মানুষ তিনজনের মুখে মৃদু হাসির রেখা দেখা গেল। তারা কি তার কথা বুঝতে পেরে হাসছে, না মতিন সাহেবকে হাত জড়ো করতে দেখে হাসছে? স্যার, আমার বাসা পল্লবীতে। এখন রিটায়ার করেছি তো, কিছু করার নেই, তাই ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতে রমনা পার্কে এসে বেঞ্চে বসেছি, তারপরেই এই কাণ্ড। স্যার, এখন আমার অসম্ভব পানির তৃষ্ণা পেয়েছে। জানি আমার কথা আপনারা কিছুই বুঝতে পারছেন না, তবু পানির তৃষ্ণার কথা না বলে পারলাম না। মতিন সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন, তিনি তাদের কোনো কথা বুঝতে না পারলেও তারা তার কথা বুঝতে পেরেছে। কারণ পানির কথা বলার প্রায় সঙ্গে সঙ্গেই বড় মেয়েটি খুব ব্যস্ত হয়ে পড়ল। তার কাঁধে ঝোলানো বস্তু, যাকে মতিন সাহেব যন্ত্রপাতি বলে ভাবছেন, তার এক ফাঁক দিয়ে দুটো খুব ছোট ছোট কফির কাপের মতো বাটি বের করল। বাটি ভর্তি তরল পদার্থ, যা পানি নয়, পানির চেয়ে অনেক হালকা। রং হালকা সবুজ, খেতে চমৎকার। মুখে নেওয়া মাত্র সমস্ত মুখ ঠান্ডা ভাব হলো, তৃষ্ণা দূর হয়ে গেল। মতিন সাহেব দু কাপই শেষ করলেন। অন্য কাপটির তরল বস্তুর স্বাদ সম্পূর্ণ ভিন্ন, ঝাঁঝালো টক টক। মতিন সাহেব বললেন, স্যার, আপনাদের ধন্যবাদ। পুরুষদের একজন এগিয়ে এসে মতিন সাহেবকে হাতের ইশারায় বলল, তিনি যেন যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকেন। প্রথমবারেই মতিন সাহেব তা বুঝলেন, তবু সে বারবার এটা বোঝাতে লাগল। মতিন সাহেব বললেন, আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি। আপনি যা বলবেন আমি তাই করব। শুধু যদি একটু বুঝিয়ে দেন আমি এখানে কিভাবে আসলাম, আপনারা কারা, তাহলে মনটা শান্ত হবে। আমার মনটা খুব অস্থির হয়ে আছে। তারা এই কথায় একসঙ্গে হাসল। মতিন সাহেব ভেবে পেলেন না তিনি এমন কি বলেছেন যাতে এদের হাসি আসবে। বোঝাই যাচ্ছে তিনি কোনো ভয়ঙ্কর ঝামেলায় জড়িয়ে পড়েছেন, এতে হাসির তো কিছু নেই। আরো তিনজন লোক এসে উপস্থিত হয়েছে। এরা আগের তিনজনের মতো হেঁটে আসেনি, গাড়িতে করে এসেছে। গাড়িগুলোকে কি গাড়ি বলা যায়? হাওয়া গাড়ি, কারণ গাড়িগুলো হাওয়ায় ভাসতে ভাসতে এসেছে। গাড়ি ভর্তি নানান ধরনের যন্ত্রপাতি। নতুন তিনজন মানুষ গাড়ি থেকে নেমেই মতিন সাহেবের চারিদিকে যন্ত্রপাতি বসাতে লাগলো। এমন সব বিকট আকৃতির যন্ত্র যে তাকালেই বুকে ধক ধক করে ধাক্কা লাগে। মতিন সাহেবের চোখের ঠিক সোজাসুজি 10 ফুটের মতো দূরে টিভির পর্দার মতো পাতলা একটা পর্দা বসানো হয়েছে। মনে হচ্ছে এটাই সবচেয়ে জটিল যন্ত্র, কারণ 6 জন মানুষের মধ্যে 4 জনই এটা নিয়ে ব্যস্ত। মতিন সাহেব বাচ্চাগুলোকে কোথাও দেখতে পেলেন না, এরা নিঃশব্দে সরে গেছে। শুধু যে বাচ্চাটি বাদাম খেয়েছিল সে দাঁড়িয়ে আছে। সম্ভবত তাকেও নড়াচড়া করতে নিষিদ্ধ করা হয়েছে, কারণ তার চারপাশে গোল করে সাদা রঙের দাগ দেওয়া হয়েছে। ছেলেটি এই দাগের বাইরে যাচ্ছে না। বাচ্চাটিকে এখন ক্লান্ত মনে হচ্ছে। মতিন সাহেব বললেন, স্যার, আমি বসতে পারি? দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ঝিঝি ধরে গেছে।
এরা তার কথা বুঝতে পারল। সম্ভবত যন্ত্রপাতিগুলি ভাষা অনুবাদ করে দিচ্ছে, কিংবা কে জানে, হয়তো তারা মনের কথা বুঝতে পারে। সবচেয়ে বয়স্ক মানুষটি তাকে বসতে ইশারা করল। মতিন সাহেব বসলেন। সঙ্গে সঙ্গে সাদা পর্দাটা নিচে নেমে এলো। চোখের সোজাসুজি স্থির হয়ে গেল। তিনি ডান দিকে ফিরলেন। পর্দাও ডান দিকে সরে গেল। মজার ব্যাপার তো। বয়স্ক লোকটি ইশারায় বললেন পর্দার দিকে তাকিয়ে থাকতে। তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে পর্দায় কিছু দেখা যাবে, অথচ তিনি কিছুই দেখছেন না। লোকগুলো মনে হয় এতে খুব হতাশ হচ্ছে। মতিন সাহেবের আবার পানির পিপাসা পেয়ে গেল। একটু আগে পানি চেয়েছেন, আবার চাইতে লজ্জা লাগছে। তাছাড়া এরা সবাই পর্দাটা নিয়ে খুব ব্যস্ত। হাওয়া গাড়িতে আরো ৩ জন মানুষ এলো। এখনকার ৬ জন থেকে ৩ জন ফিরে গেল। এই ৩ জন সম্ভবত পর্দার ব্যাপারে বিশেষজ্ঞ। এখন নতুন ৩ জনই কাজ করছে। আগের ৩ জন একটু দূরে হতাশ মুখে দাঁড়ানো। মনে হচ্ছে পর্দাটা ঠিকঠাক করা তাদের কাছে খুব জরুরি। মতিন সাহেব মাথায় আচমকা একটা তীব্র ব্যথা অনুভব করলেন এবং সঙ্গে সঙ্গে পর্দায় ছবি দেখতে পেলেন। নিজের ছবি। দুটো হাত মেলে 10টি আঙুল বের করে তিনি দাঁড়িয়ে আছেন। এর মানে কি? মতিন সাহেব বললেন, স্যার, আমি ছবি দেখতে পাচ্ছি, নিজের ছবি। সঙ্গে সঙ্গে সেই ছবি মুছে গেল। পর্দায় দেখা গেল তার পাশে বসে থাকা বাচ্চাটির ছবি। সেও আঙুল মিলে দাঁড়িয়ে আছে। একটা আশ্চর্যের ব্যাপার, এই ছেলেটির প্রতি হাতে 4টি করে মোট 8টি আঙুল। তিনি পর্দা থেকে চোখ ফিরিয়ে পাশে বসে থাকা ছেলেটির দিকে তাকালেন। আসলেও তাই, এর হাতে 4টি করে আঙুল, পায়েও তাই। তিনি চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকালেন। এদেরও সবার হাতে 4টি করে আঙুল। পর্দার ছবির অর্থ এখন পরিষ্কার হচ্ছে। এরা বলতে চাচ্ছে, আমরা দেখতে অবিকল তোমাদের মতো হলেও কিছু পার্থক্য আছে। এই হচ্ছে সেই পার্থক্য। এখন আরো সব পার্থক্য দেখানো হচ্ছে। এগুলো মতিন সাহেব কিছুই বুঝছেন না। তারা চলে গেছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএনএ আর আরএনএতে। পুরো জিনিসটা যদিও দেখানো হচ্ছে ছবিতে, তবু মতিন সাহেব কিছু বুঝলেন না। লাজুক গলায় বললেন, স্যার, আমি কিছু বুঝতে পারছি না। আমি আর্টসের ছাত্র। বিএতে আমার ছিল লজিক, রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস। পর্দার ছবি মুছে গেল। এখন অন্য ছবি আসছে। এই ছবিতে বাদাম খাওয়া বাচ্চাটিকে বাগানে হাঁটতে দেখা যাচ্ছে। এটাই সেই বাগান। বাচ্চাটি হঠাৎ থমকে দাঁড়ালো। মনে হচ্ছে সে কিছু একটা দেখে ভয় পেয়েছে। সে উল্টো দিকে দৌড়চ্ছে। আরো কটা শিশুর সঙ্গে তার দেখা হলো। এবার সে কিছুটা সাহস ফিরে পেয়েছে। অন্য শিশুরা আসছে তার সঙ্গে সঙ্গে। তারা যে জিনিসটা থেকে ভয় পেয়েছে, এবার সেটাকে দেখা যাচ্ছে। জিনিসটা হচ্ছে মতিন সাহেব। পর্দায় দেখানো হচ্ছে মতিন সাহেবের এই জায়গায় আসার ছবি। মনে হচ্ছে দূরে ক্যামেরা বসিয়ে পুরো জিনিসটারই ছবি তোলা হয়েছে। এখন সে ছবি দেখানো হচ্ছে। মতিন সাহেব দ্বিতীয় দফায় মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে তিনি এদের কথা বুঝতে পারলেন। পরিষ্কার শুনলেন মাথার ভিতর কে যেন বলছে, আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন? আমরা নানানভাবে চেষ্টা করছি যাতে আপনি আমাদের কথা বোঝেন। আমরা আপনার চিন্তাভাবনা বুঝতে পারছি না। শেষ চেষ্টা হিসাবে ইডিওক্রোম পর্দা ব্যবহার করছি। এই পর্দায় তীব্র শক্তির রেডিয়েশন ব্যবহার করা হয়, যা আপনার মস্তিষ্কের নিউরনের জন্য ক্ষতিকর। কাজে এই পর্দা আমরা বেশি ব্যবহার করতে পারবো না।
আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন? পারছি। অত্যন্ত আনন্দের সংবাদ। আপনি আমাদের অভিনন্দন গ্রহণ করুন। আপনারা কারা? আপনি এবং আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডের দুই প্রান্তের অধিবাসী। আপনার বাসস্থান যাকে আপনি পৃথিবী বলেন, তার দূরত্ব আমাদের এখান থেকে প্রায় 1 কোটি আলোকবর্ষ। আমি এখানে কি করে এলাম? এই প্রশ্নের জবাব আমাদের জানা নেই। বিজ্ঞানীরা একটি থিওরি দিয়েছেন। সেই থিওরি আপনি চাইলে আপনাকে বলতে পারি। আমি থিওরি বুঝবো না। আমি বলতে গেলে একজন মুখ্য মানুষ। বিএ পাশ করেছি 3rd ডিভিশনে। তাও প্রথমবার পাশ করতে পারিনি। ইংরাজিতে রেফার ছিল। এই থিওরি যে কেউ বুঝতে পারবে। আপনি পারবেন। বিজ্ঞানীরা মাঝে মধ্যে নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু থিওরি তৈরি করে। এটাও সে জাতের থিওরি। বিজ্ঞানীরা বলছেন প্রকৃতির অতি সুশৃঙ্খল নিয়মেও মাঝে মধ্যে ভুল হয়ে যায়। ভুল করে প্রকৃতি। আপনার ক্ষেত্রেও এরকম ভুল হয়েছে, যার জন্য অকল্পনীয় দূরত্ব থেকে আপনি উপস্থিত হয়েছেন এখানে। তবে প্রকৃতি অতি দ্রুত তার ভুল ঠিক করে। আপনার ক্ষেত্রেও তাই করবে বলে আমাদের ধারণা। আপনি যেখান থেকে এসেছেন আবার সেখানে ফিরে যাবেন। প্রকৃতি এই ব্যবস্থা করবে। আমাদের কিছু করার ক্ষমতা নেই। আমাদের জ্ঞান বিজ্ঞান অতি উন্নত হওয়া সত্ত্বেও আমরা আপনাকে ফেরত পাঠাতে পারছি না। যদি প্রকৃতি তার ভুল ঠিক করতে না পারে, তাহলে কি হবে? আপনাকে এখানেই থেকে যেতে হবে। স্যার, আমার কোনো অসুবিধা নেই। দেশ বিদেশ দেখার আমার খুব শখ। আপনার এই শখ আমরা মেটানোর চেষ্টা করছি। পর্দায় আপনি আমাদের এই গ্রহ দেখতে পারেন। তার প্রতিটি সুন্দর জায়গা আপনাকে দেখানো হবে। তবে যে কোনো মুহূর্তে আপনি হয়তো আপনার আগের জায়গায় ফিরে যাবেন। দয়া করে আমাদের কথা মনে রাখবেন। আপনার দেশের বিজ্ঞানীদের বলবেন আমাদের কথা। আমি বললে লাভ হবে না স্যার। কেউ আমার কথা বিশ্বাস করবে না। তাছাড়া আমি কোনো বিজ্ঞানীকে চিনি না। একজনকে শুধু চিনি, আব্দুস সোবহান, খিলগাঁও হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষক। বোটানিতে এমএসসি, ফার্স্ট ক্লাস। শুনুন মতিন সাহেব, আপনার এই গ্রহে আগমন একটা বিরাট ঘটনা। এই উপলক্ষে সমস্ত গ্রহে একদিনের ছুটি দেওয়া হয়েছে। এই গ্রহের প্রতিটি প্রাণী বসে আছে ত্রিমাত্রিক টিভি সেটের সামনে। এই মুহূর্তে সবাই দেখছে আপনাকে। এই গ্রহে আপনার আগমন চিরস্মরণীয় করে রাখার জন্য এই গ্রহের সবচেয়ে বড় সড়কটির নাম রাখা হয়েছে আপনার নামে। সড়কের দু মাথায় থাকবে আপনার দুটি ইরিডিয়ামের মূর্তি। আমাকে লজ্জা দিবেন না স্যার। লজ্জা দেওয়ার কোনো ব্যাপার নেই। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আপনার এই গ্রহে আগমন যে কতটা বড় ঘটনা তা বোঝার ক্ষমতা আপনার নেই। দুটি সম্পূর্ণ ভিন্ন ছায়াপথে একই ধরনের দুটি প্রাণীর উদ্ভব হয়েছে। এটা যে কত বড় ঘটনা আপনি তা অনুমান করতে পারবেন না। একই ধরনের প্রাণী না স্যার, আঙুলে কম বেশি আছে। এই তফাৎ সামান্য, অতি সামান্য। একটা ছোট কথা জিজ্ঞাসা করি স্যার? করুন। আপনি বলেছেন প্রকৃতি ভুল করে। প্রকৃতির কি ভুল করা উচিত? না, উচিত নয়। হয়তো প্রকৃতি কোনো ভুল করেনি। সে ইচ্ছা করেই আপনাকে এখানে এনেছে। অন্য কোথাও আপনাকে নিতে পারত, তা নেয়নি। এমন এক গ্রহে এনেছে যার তাপমাত্রা আপনার পৃথিবীর মতো, যার অক্সিজেনের পরিমাণও আপনার গ্রহের অক্সিজেনের কাছাকাছি। মতিন সাহেব পর্দা থেকে দৃষ্টি কিছুক্ষণের জন্য ফিরিয়ে নিলেন। তাকালেন চারদিকে। আশ্চর্য, কেউ নেই। শুধু বাদাম খাওয়া বাচ্চাটি বসে আছে। যে লোকগুলো যন্ত্র ঠিক করছিল তারাও নেই। চারদিকে শুনশান নীরবতা। মতিন সাহেব বিস্মিত হয়ে বললেন, স্যার, ওরা কোথায়? সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।
কেন? কারণ আমাদের বিজ্ঞানীদের ধারণা আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। আপনার চারপাশে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে, বায়ুতে আয়নের পরিমাণ বাড়ছে। ছোট বাচ্চাটিকে এখানে বসিয়ে রেখেছেন কেন? আপনাকে যখন এখানে পাঠানো হয় তখন ছোট বাচ্চাটি আপনার পাশে ছিল। অবিকল আগের অবস্থা বজায় রাখার জন্য বাচ্চাটিকে আপনার পাশে রাখা হয়েছে। এর কোনো ক্ষতি হবে না তো? সম্ভবত না। আপনাকে আমাদের উচ্চতর বিজ্ঞানের কিছু কথা শিখিয়ে দিতে পারলে ভালো হতো। আপনি আপনাদের পৃথিবীর বিজ্ঞানীদের তা শেখাতে পারতেন। ক্যান্সারের চিকিৎসা কি শিখিয়ে দেব? দরকার নেই স্যার, ওরা কেউ আমার কথা বিশ্বাস করবে না। তার চেয়েও বড় কথা, আপনি কিছু মনে রাখতে পারবেন না। সত্যি কথা বলেছেন, আমার স্মৃতিশক্তি দুর্বল। চৌম্বক ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন হয়েছে। আপনি সম্ভবত চলে যাচ্ছেন। পর্দার দিকে তাকিয়ে থাকুন, দেখুন আমাদের গ্রহ, দেখুন, শেষবারের মতো দেখুন। মতিন সাহেব পর্দার দিকে তাকিয়ে রইলেন। মুগ্ধ বিস্ময়ে এই বিচিত্র গ্রহ দেখলেন। দেখলেন তার ভূগর্ভস্থ বিশাল নগরী, দেখলেন তুষার ঢাকা পর্বতমালা, দেখলেন বনভূমি, দেখলেন এই গ্রহের প্রাণদায়ী সূর্য, যার আলো কিঞ্চিত নীলাভ। তাকে শোনানো হলো তাদের শ্রেষ্ঠতম সঙ্গীত, দেখানো হলো মহান সব শিল্পকর্ম। আহা, কি অপূর্ব অভিজ্ঞতা! মতিন সাহেব ইরিডিয়ামে তৈরি দুটো মূর্তিও দেখলেন। কি বিশাল মূর্তি! আগামী লক্ষ বছর এই মূর্তির কিছু হবে না। এই গ্রহের অদ্ভুত সুন্দর মানুষগুলো তার মূর্তির দিকে মুগ্ধ বিস্ময়ে তাকাবে। হে ভিনগ্রহের মানুষ, আমাদের ধারণা আপনার বিদায়ের মুহূর্ত সমাগত। চৌম্বকক্ষেত্র সম্পূর্ণ উল্টে গেছে। বিদায়, বিদায়। এই গ্রহের সবকটি মানুষ একসাথে বলল, বিদায়, বিদায়। মতিন সাহেব হঠাৎ এক ধরনের শূন্যতা অনুভব করলেন। শরীরের প্রতিটি রক্তকণিকা একসঙ্গে কেঁপে উঠল। তারপর সব আগের মতো হয়ে গেল। তিনি দেখলেন রমনা পার্কের বেঞ্চিতে তিনি চুপচাপ বসে আছেন, হাতে বাদামের ঠোঁয়া। বাদামওয়ালা টাকা ভাঙতি নিয়ে এসেছে। তিনি বাদামওয়ালাকে 4টা টাকা দিলেন। তার রুটিনের ব্যতিক্রম হলো না। দুপুরে বেঞ্চিতে ঘুমালেন, বিকালে খানিকক্ষণ হাঁটাহাঁটি করলেন, সন্ধ্যায় ঠিক আগে বাড়ি ফিরে গেলেন। নামাজের সময় হয়েছে। তিনি বারান্দায় বসে বদনার পানিতে অজু করছেন। তার স্ত্রী চিৎকার করে উঠলেন, ও কি, ও কি? মতিন সাহেব বললেন, কি হলো? তোমার হাতে 4টা আঙুল কেন? মতিন সাহেব হাতের দিকে তাকালেন। আসলেই তাই, দুটি হাতের 4টি করে আঙুল। শুধু হাতে নয়, পায়েও তাই। কি হয়েছে তোমার? এসব কি? মতিন সাহেব উদাস গলায় বললেন, জানি না। কি বলছো তুমি? কি সর্বনাশের কথা? মতিন সাহেব বললেন, সর্বনাশের কি আছে? 4টে আঙুলে অসুবিধা তো হচ্ছে না। তিনি নির্বিকার ভঙ্গিতে অজু করে যাচ্ছেন। আঙুল 4টা হয়ে যাওয়ায় তার মধ্যে কোনো ভাবান্তর হচ্ছে না। তিনি জানেন প্রকৃতি ভুল করে না। ওই গ্রহ থেকে এখানে ফিরিয়ে আনার সময় প্রকৃতি এই সামান্য পরিবর্তন করেছে। নিশ্চয়ই তার প্রয়োজন ছিল। অন্তত তিনি নিজে তো বুঝেছেন তার জীবনে যা ঘটেছে তা স্বপ্ন নয়, বাস্তবেই ঘটেছে। প্রকৃতি তার প্রমাণ রেখে গেল। তাছাড়া 4টে আঙুলে হাতটা দেখাচ্ছেও সুন্দর। গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।